ইরানের সাথে যুদ্ধ এখনো পুরোপুরি থামেনি, কিন্তু এরই মধ্যে নাকি নতুন শত্রু খোঁজা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি পত্রিকা মারিভে একটা বিস্ফোরক কলাম লিখে বিশ্লেষক বোয়াজ গোলানি সরাসরি বলে দিয়েছেন প্রতিযোগিতায় আছে মাত্র দুটো নাম, তুরস্ক আর পাকিস্তান। আর ঠিক সেই মুহূর্তে আঙ্কারা থেকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাল্টা গর্জন ছেড়েছেন। ইরানের পর ইসরায়েল শত্রু ছাড়া বাঁচতে পারে না। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের এই নতুন যুদ্ধের সংকেত এখন আর শুধু আরব মরুভূমিতে সীমাবদ্ধ নেই, আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে ভূমধ্যসাগরের নীল জলেও। টেকনিয়ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পররাষ্ট্রনীতি বিশ্লেষক বোয়াজ গোলানির কথাটা বুঝতে হলে একটু পেছনে তাকাতে হবে। ইরান 3 দশক ধরে ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু হিসেবে মধ্যপ্রাচ্যে তাণ্ডব চালিয়ে এসেছে, কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধ সেই অধ্যায়টাই শেষ করে দিয়েছে। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের সামরিক শক্তি মাটিতে মিশে গেছে, অর্থনীতি দেউলিয়ার দরজায়। ফলে যে শূন্যস্থান তৈরি হয়েছে সেটা পূরণ করার দৌড়ে আছে দুটো দেশ, 85 মিলিয়ন জনসংখ্যার তুরস্ক আর 240 মিলিয়নের পাকিস্তান। গোলানির সতর্কবার্তা ছিল পরিষ্কার, এই দুটির মধ্যে কোনটা সামনে আসবে সেটা ইসরায়েলের হাতে নেই, কিন্তু দুটো পথই প্রায় সমান বিপজ্জনক। তুরস্কের নাম কেন এই তালিকায় সবার আগে? কারণটা পুরনো এবং একই সঙ্গে তাজা। 1949 সালে তুরস্কই ছিল ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। দশকের পর দশক দুই দেশের মধ্যে সামরিক ও ব্যবসায়িক সম্পর্ক ছিল গভীর, কিন্তু 2010 সালে মাভি মর্মরা জাহাজে ইসরায়েলি কমান্ডোদের হামলায় 10 তুর্কি নাগরিক নিহত হবার পর সেই সম্পর্কে ফাটল ধরে। গাজা যুদ্ধের পর সেই ফাটল পরিণত হয়েছে গভীর খাদে। এরদোয়ান নেতানিয়াহুকে সরাসরি এ যুগের হিটলার বলেছেন, আর ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট পাল্টা ঘোষণা দিয়েছেন তুরস্কই নতুন ইরান। 2026-এর ইরান যুদ্ধে এই দূরত্ব আরও বেড়েছে। এরদোয়ান মার্কিন ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন। ইরানি জনগণকে বলেছেন প্রতিবেশী ও ভাই। ইসরায়েলের কাছে এটা আর সেফ কথার কথা নয়, এটা পক্ষ বেছে নেওয়ার সরাসরি ঘোষণা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান কিন্তু চুপ করে বসে নেই। আন্তালিয়া কূটনীতি ফোরামের ফাঁকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি ইসরায়েলের পুরো কৌশলটাই খুলে বলেছেন। ফিদানের কথা হলো, ইরানের পর ইসরায়েল শত্রু ছাড়া বাঁচতে পারে না। শুধু নেতানিয়াহু সরকার নয়, বিরোধী দলের কিছু মহলও তুরস্ককে নতুন শত্রু বানানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। ফিদান আরও বলেছেন, এটা আর কোনো ব্যক্তির রাজনীতি নয়, এটা ইসরায়েলের রাষ্ট্রীয় কৌশলে পরিণত হয়েছে। তুরস্কের এই বিশ্লেষণ একদম ভুল নয়, কারণ একই সময়ে ইসরায়েলি পার্লামেন্টে গ্রিস, সাইপ্রাস এবং যুক্তরাষ্ট্রের সাংসদদের নিয়ে আলাদা বৈঠক হয়েছে। বিষয়বস্তু একটাই, তুরস্কের বাড়তে থাকা প্রভাব ঠেকাতে ভূমধ্যসাগরে জোট আরও শক্তিশালী করা। এখানেই আসে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, নেতানিয়াহুর ষড়ভুজ জোটের ছক। নেতানিয়াহু এই বছরের শুরুতে প্রকাশ্যে বলেছিলেন ইসরায়েল, গ্রিস, সাইপ্রাস, আমেরিকাকে কেন্দ্র করে একটি আঞ্চলিক জোট দাঁড় করাতে চান তিনি। সাইপ্রাস সেই জোটের একটা গুরুত্বপূর্ণ অংশ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান সেই জোটকেই সরাসরি চ্যালেঞ্জ ছড়েছেন। ফিদানের বক্তব্য হলো, আমরা ইসরায়েলের মতো নই। তারা মুসলিম দেশগুলোর বিরুদ্ধে গ্রিস ও সাইপ্রাসকে নিয়ে সামরিক জোট তৈরি করেছে। ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও ইসরায়েলের সাথে গ্রিস যত দূর গেছে, ইউরোপের আর কোনো দেশ অত দূর যায়নি। ফিদান আরও স্পষ্ট করে দিয়েছেন, এটা শুধু তুরস্কের সমস্যা নয়, মুখে না বললেও এই অঞ্চলের সব মুসলিম দেশই এই জোট নিয়ে গভীরভাবে চিন্তিত। ইসরায়েল যখন ভূমধ্যসাগরীয় জোট গড়ছে, ঠিক সেই সময়ে মধ্যপ্রাচ্যের অন্য প্রান্তে পাল্টা শক্তির নতুন জোট মাথা তুলছে। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একটা ত্রিভুজ প্রতিরক্ষা চুক্তির আলোচনা এখন শেষ পর্যায়ে এসে ঠেকেছে বলে ব্লুমবার্গ জানাচ্ছে। একজন সৌদি সূত্র সরাসরি সতর্ক করে দিয়েছেন, ইরান ও তুরস্কের পর ইসরায়েল আরব উপসাগরীয় দেশগুলোর দিকে নজর দিতে কতক্ষণ। রিয়াদ তাই সব দিক খোলা রেখে চলছে। সৌদি আরব তুরস্কের সামরিক প্রযুক্তি ও ড্রোন উৎপাদনে বিনিয়োগ করতে যাচ্ছে, আর পাকিস্তানের সাথে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি আগেই সই হয়ে গেছে। বিশ্লেষকরা এখন দুটো সমান্তরাল নিরাপত্তা কাঠামোর উত্থান দেখছেন। একদিকে ইসরায়েল, গ্রিস, সাইপ্রাস, আমেরিকার ভূমধ্যসাগরীয় জোট, অন্যদিকে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তানের মুসলিম নিরাপত্তা বলয়। এই দুই ব্লকের টানাটানি ভবিষ্যতে দক্ষিণ এশিয়া থেকে
পূর্ব ভূমধ্যসাগর পর্যন্ত একটা বড় মেরুকরণ তৈরি করবে। একদিকে পাকিস্তান, সৌদি আরব, মিশর, তুরস্ক, অন্যদিকে ইসরায়েল, ভারত, সংযুক্ত আরব আমিরাত, গ্রিস। ওয়াশিংটন এই পুরো ছকে একটা অদ্ভুত সমস্যায় পড়েছে। আমেরিকার বিশেষ দূত টম ব্যারাক আন্তালিয়া ফোরামে পরিস্থিতি ঠান্ডা করতে বলেছেন, তুরস্ক ইসরায়েল উত্তেজনা আসলে কথার লড়াই, সত্যিকারের সংঘর্ষ নয়। ব্যারাকের মতে জ্বালানি নিরাপত্তার স্বার্থেই দুই দেশের একসঙ্গে কাজ করা দরকার, কারণ তুরস্কের মধ্য দিয়ে তেল, গ্যাস আর ইন্টারনেটের কেবল যায়। কিন্তু বাস্তবতা হলো, ট্রাম্প একদিকে ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক মিত্র, অন্যদিকে এরদোয়ানের সাথে তার ব্যক্তিগত সম্পর্কও ভালো। এই দুই মিত্রের মাঝখানে পড়ে আমেরিকার কূটনীতি এখন তীব্র চাপে। পাকিস্তানের প্রসঙ্গটাও কম গুরুত্বপূর্ণ নয়। গোলানির বিশ্লেষণে পাকিস্তানকে তুরস্কের প্রতিযোগী হিসেবে দেখানো হলেও বাস্তবে দুটো দেশ বিপরীত দিকে নয়, একই দিকে হাঁটছে। ইরান আমেরিকা যুদ্ধের মধ্যস্থতা করে ইসলামাবাদ আপাত দৃষ্টিতে নিরপেক্ষ মধ্যস্থতাকারী ভূমিকা নিয়েছে, কিন্তু আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষক মাইকেল কুগলম্যান মনে করেন পাকিস্তান আসলে নিরপেক্ষ নয়, এটা একটা সুচতুর কৌশলগত অবস্থান মাত্র। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলকে মানবজাতির অভিশাপ বলে যে মন্তব্য করেছেন, তা ইসরায়েলের কাছে স্পষ্ট বার্তা, ইসলামাবাদ কখনোই সত্যিকারের নিরপেক্ষ মধ্যস্থতাকারী নয়। জার্মান পত্রিকা ডি ওয়েল্ট সরাসরি প্রশ্ন তুলেছে, ইরানের পর কি ইসরায়েল তুরস্ককে আঘাত করবে? সেই প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিত, কিন্তু ইঙ্গিতগুলো ভয়ঙ্কর। দুই নেতার ব্যক্তিগত বিদ্বেষ এখন রাষ্ট্রীয় নীতিতে রূপ নিয়েছে। তুরস্কের আদালত নেতানিয়াহু সহ ৩৫ ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে ১০০০ বছরের সাজার মামলা ঠুকে দিয়েছে। ইসরায়েলি কনসুলেটে হামলা, গাজা ফ্লোটিলা নিয়ে দ্বন্দ্ব, সিরিয়ায় পাল্টাপাল্টি প্রভাব বিস্তার, সবকিছুই একটা বিন্দুর দিকে এগোচ্ছে। মধ্যপ্রাচ্যের বালুচরে যে নতুন যুদ্ধের মানচিত্র আঁকা হচ্ছে, তাতে আর কেবল ইরানের নাম নেই। এক সময়ের ঘনিষ্ঠ মিত্র তুরস্ক ও ইসরায়েল এখন পরস্পরের চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে, মাঝখানে শুধু একটা স্ফুলিঙ্গের অপেক্ষা। ইরানের ধ্বংসস্তূপের ধোঁয়া মেলানোর আগেই পরবর্তী অগ্নিকুণ্ডের ইন্ধন প্রস্তুত। এবার সেটা ঐতিহাসিক বসফরাসের তীর থেকেই।